হতো যদি আমি বলতাম যে বাংলার কমার্শিয়াল সিনেমার সবচেয়ে বড় সুপারস্টার, মানে যার ওই মাধ্যাকর্ষণ অমান্য করা অ্যাকশন আর নিখুঁত নাচ দেখে হলভর্তি দর্শক উল্লাসে ফেটে পড়ে, তার আসলে একটা ছোট্ট কিউবিক্যালে বসে সফটওয়্যার কোডিং করার কথা ছিল। এটা শুনতে যতটা সিনেম্যাটিক মনে হচ্ছে, এর পেছনের বাস্তবতা কিন্তু আরও অনেক বেশি চমকপ্রদ। হ্যাঁ, ঠিক তাই। ভাবলে অবাক লাগে, যার জীবন কাটার কথা ছিল 0 আর 1-এর ওই লজিক্যাল দুনিয়ায়, তিনি কিনা শাসন করছেন এমন এক রঙিন জগৎ যেখানে লজিকের চেয়ে আবেগের দাম অনেক বেশি। আসলে সাধারণত আমরা ভাবি যে শিল্প বা অভিনয়ের দুনিয়া আর ইঞ্জিনিয়ারিংয়ের দুনিয়া এই দুটো একদম সম্পূর্ণ আলাদা মেরু। একদম। কিন্তু এই দুটো ভিন্ন জগৎ যখন একজনের জীবনে এসে মেশে, তখন এর ফলাফল কতটা সুদূরপ্রসারী হতে পারে সেটা সত্যি একটা বিশ্লেষণের দাবি রাখে। আর ঠিক সেই কারণেই আমাদের আজকের এই গভীর আলোচনায় আমরা এমন একজনের জীবনের গভীরে প্রবেশ করতে যাচ্ছি যার পুরো জীবনটাই হল ছক ভাঙার এক অদ্ভুত নিখুঁত ফর্মুলা। আমরা কথা বলছি ভারতের বাংলা চলচ্চিত্রের অন্যতম বড় আইকন এবং বর্তমান সংসদ সদস্য দীপক অধিকারীকে নিয়ে, যার এই গালভরা নামটা হয়তো অনেকেই জানেন না। একদমই না, কারণ আপামর বাঙালির কাছে তিনি স্রেফ দেব নামেই পরিচিত। তো আমাদের হাতে থাকা তথ্যসূত্রগুলো আজ শুধু তার গ্ল্যামারের গল্প বলবে না, না, বরং আমরা একটু ব্যবচ্ছেদ করে দেখব কিভাবে মেদিনীপুরের একটা সাধারণ গ্রামের ছেলে মুম্বাইয়ের ক্যাটারিং ব্যবসার পরিবেশ থেকে উঠে আসে পুনেতে ইঞ্জিনিয়ারিং পড়ে টলিউডের পুরো ল্যান্ডস্কেপটাই বদলে দিলেন। ঠিক এই জায়গাটাতেই কিন্তু একটা বৃহত্তর মনস্তাত্ত্বিক ব্যাপার লুকিয়ে আছে। মানে এই জার্নিটা কেবল একজন অভিনেতার উত্থানের গল্প নয়। আচ্ছা, তাহলে কিসের গল্প? আমরা যদি এর পেছনের কৌশল বা স্ট্র্যাটেজিটা বোঝার চেষ্টা করি, তাহলে দেখব এটি হলো একটা সিস্টেম্যাটিক রিইনভেনশন, মানে সুপরিকল্পিতভাবে নিজেকে বারবার নতুন করে আবিষ্কার করার একটা মাস্টার ক্লাস। সিস্টেম্যাটিক রিইনভেনশন, বাহ, শব্দটা বারুণ। আর যারা জীবনে একটা স্থবিরতা অনুভব করছেন বা ভাবছেন যে এক পেশা থেকে সম্পূর্ণ ভিন্ন আরেক পেশায় গিয়ে সফল হওয়া কি আদৌ সম্ভব, হ্যাঁ, তাদের জন্য আজকের এই আলোচনাটা আক্ষরিক অর্থেই একটা ব্লু প্রিন্ট হতে পারে। তো চলুন একেবারে শেকড় থেকে শুরু করা যাক। আমাদের সোর্স বলছে 25শে ডিসেম্বর 1982 মেদিনীপুরের মহিষদা গ্রামে তার জন্ম। কিন্তু তার বেড়ে ওঠার গল্পটা ওই মেদিনীপুরের লাল মাটিতেই সীমাবদ্ধ থাকেনি। না, কারণ তার বাবা গুরুপদ অধিকারী মুম্বাইতে ক্যাটারিং ব্যবসার সাথে যুক্ত ছিলেন। আচ্ছা। হ্যাঁ, আর তাই তার শৈশবের একটা বিরাট অংশ কেটেছে মুম্বাইয়ের মতো একটা মায়ানগরীতে। সেখানকার পুরুষোত্তম হাইস্কুল থেকে পড়াশোনা শেষ করে উনি চলে যান পুনেতে, তাই তো? একদম। পুনের ভারতীয় বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয় থেকে তিনি রীতিমতো কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। এখানে আমার একটা খুব সাধারণ কিন্তু খটকা লাগা প্রশ্ন আছে। বলুন। মানে একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে যে কিনা মুম্বাইয়ের মতো শহরে বাবার ক্যাটারিং ব্যবসার ওই হাড়ভাঙা খাটুনি আর সংগ্রামটা নিজের চোখে দেখছে, সে তো চাইবে একটা নিরাপদ জীবন, তাই না? খুবই স্বাভাবিক। কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিং করার পর তো তার একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি নিয়ে নিশ্চিন্ত জীবন কাটানোর কথা। সেটাই তো সাধারণ পথ। তো সেই নিরাপদ ক্যারিয়ারের হাতছানিকে সম্পূর্ণ অগ্রাহ্য করে ফিল্ম ইন্ডাস্ট্রির মতো একটা চূড়ান্ত অনিশ্চিত, বিশৃঙ্খল আর নিষ্ঠুর জগতে পা রাখাটা কি এক ধরনের বোকামি ছিল না? ব্যাপারটা ওপর থেকে দেখলে সেরকমই মনে হয়। মানে একটা তৈরি করা অ্যালগোরিদম ছেড়ে কেউ জেনে শুনে সিস্টেম ক্র্যাশ করতে কেন যাবে? ওপর থেকে দেখলে এটাকে বোকামি বা স্রেফ আবেগের বশে নেওয়ার সিদ্ধান্ত মনে হতেই পারে, কিন্তু আমরা যদি তার ওই পটভূমিটা একটু তড়িয়ে দেখি তাহলে উত্তরটা পেয়ে যাব। আচ্ছা, কিভাবে? দেখুন, মুম্বাইতে বেড়ে ওঠা মানেই হল ভারতের সবচেয়ে বড় এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির আশেপাশে থাকা, কিন্তু তার চেয়েও বড় কথা হলো তার বাবার ওই ক্যাটারিং ব্যবসা। ওটার প্রভাব পড়েছিল বলছেন? একেবারে, মানে তৃণমূল স্তরের খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সব ধরনের মানুষের সাথে মেশার একটা সুযোগ হয়তো তার হয়েছিল, আর এই অভিজ্ঞতাগুলো মানুষকে খুব মাটির কাছাকাছি রাখে। অর্থাৎ মায়ানগরীতে থাকলেও ওই মায়ার ঘোরটা তার মধ্যে ছিল না। একদম ঠিক ধরেছেন। তিনি ফিল্ম ইন্ডাস্ট্রির কোনো প্রতিষ্ঠিত পরিবারের সন্তান তো ছিলেন না, আর মাথার উপর কোনো গডফাদারের ছাতাও ছিল না। জিরো থেকে শুরু। হ্যাঁ, কিন্তু তার কাছে ছিল জীবনের রূঢ় বাস্তবতার জ্ঞান আর ওই ইঞ্জিনিয়ারিং থেকে পাওয়া লজিক্যাল চিন্তাভাবনা। মানে ইঞ্জিনিয়ারিংয়ের পড়াটা অভিনয়ে কাজে লেগেছিল? পরোক্ষভাবে হ্যাঁ, কারণ ইঞ্জিনিয়ারিং কিন্তু শুধু কোডিং শেখায় না, এটি যে কোনো সমস্যাকে ছোট ছোট ভাগে ভাগ করে বিশ্লেষণ করতে শেখায়। ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে একটা ক্যালকুলেটেড বা হিসেবি পদ্ধতি শেখায়। বুঝতে পারছি। বিষয়টা কিন্তু পরিষ্কার বোঝা যায় তার পরবর্তী পদক্ষেপে। হ্যাঁ, তিনি কিন্তু রাতারাতি এসে ক্যামেরার সামনে দাঁড়িয়ে যাননি। তিনি রীতিমতো মুম্বাইয়ের বিখ্যাত কিশোর নমিত কাপুর অ্যাক্টিং একাডেমি থেকে অভিনয়ের ওপর কোর্স করেছিলেন। হ্যাঁ, মানে হোমওয়ার্কটা তিনি করেছিলেন। একদম। কিন্তু এখানে একটা বড়সড় টুইস্ট আছে। এত প্রস্তুতি, এত একাডেমিক ব্যাকগ্রাউন্ড সবকিছুর পরও যখন 2006 সালে তার প্রথম সিনেমা
অগ্নিশপথ রিলিজ হলো, সেটা বক্স অফিসে পুরোপুরি মুখ থুবড়ে পড়ল। মানে সুপার ফ্লপ। হ্যাঁ, এবং এটা যে কোনো নবাগত অভিনেতার জন্য একটা ধ্বংসাত্মক পরিস্থিতি, বিশেষ করে যার পেছনে কোনো ব্যাকিং নেই। আমরা যদি একটু ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজির ভাষায় তার এই পরিস্থিতিটাকে ব্যাখ্যা করি, তাহলে বিষয়টা অনেকটা মেশিন লার্নিং বা এআই মডেলকে ট্রেন করার মতো শোনায়। আচ্ছা, দারুণ অ্যানালজি, বুঝিয়ে বলুন একটু। ধরা যাক অগ্নিশপথ ছিল তার ওই মডেলের একদম প্রথম ট্রেনিং ডেটা বা ইনিশিয়াল ফেজ। তিনি তার সবটুকু ইনপুট দিয়েছিলেন, কিন্তু মডেলটা বাজার বা দর্শকের রুচি বুঝতে ব্যর্থ হল এবং আউটপুট হিসেবে সম্পূর্ণ ক্র্যাশ করল। একদম তাই। সাধারণ কেউ হলে তো এই প্রজেক্টটাই বন্ধ করে দিত, তাই না? নিশ্চিতভাবে হাল ছেড়ে দেওয়াটাই স্বাভাবিক ছিল। কিন্তু এরপর 2007 সালে রাজ চক্রবর্তীর পরিচালনায় তিনি যখন আই লাভ ইউ সিনেমা নিয়ে ফিরলেন, ওফ, সেটা তো একটা মাইলস্টোন। হ্যাঁ, সেটা যেন সেই মডেলেরই একটা নিখুঁতভাবে ক্যালিব্রেটেড একদম বাগ ফ্রি আপডেট, মানে রিলিজ হতেই রাতারাতি সেন্সেশন তৈরি করে ফেলল। আমার প্রশ্ন হলো, প্রথম কাজের ওই চরম ব্যর্থতার পর একজন মানুষ কিভাবে বোঝে যে তার মডেলে ঠিক কোথায় গোলমাল ছিল? এই ঘুরে দাঁড়ানোর মেকানিজমটাই সবচেয়ে কৌতূহলোদ্দীপক। ব্যর্থতার সাইকোলজি নিয়ে যারা কাজ করেন তারা বলেন যে প্রথম ধাক্কাটা আসলে একটা আয়নার মতো কাজ করে। আচ্ছা, অগ্নিশপথের ব্যর্থতা তাকে হয়তো চোখে আঙুল দিয়ে দেখিয়েছিল যে মুম্বাইয়ের নামিদামি একাডেমি থেকে শেখা থিওরি আর বাংলার মাটির সাধারণ দর্শকের পালস, এই দুটোর মধ্যে আকাশ পাতাল ফারাক। একদম। একাডেমি হয়তো আপনাকে টেকনিক শেখাবে, কিন্তু দর্শকের ইমোশন বা আবেগের যে প্যারামিটারগুলো আছে সেটা কোনো একাডেমি শেখাতে পারে না। তার মানে তিনি বুঝতে পেরেছিলেন যে তার ইনপুটে গলদ নেই, কিন্তু তিনি ভুল অ্যালগরিদম ব্যবহার করছিলেন। ঠিক তাই। আই লাভ ইউ সিনেমার ক্ষেত্রে তিনি সেই প্যারামিটারগুলো অ্যাডজাস্ট করলেন। বুঝতে পারছি। তিনি বাংলার দর্শকের ভাষা, তাদের রোমান্স দেখার ধরন, তাদের এনার্জির চাহিদাটা বুঝতে পারলেন। ওই প্রথম ব্যর্থতাটা তার জন্য একটা R&D বা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফেজ হিসেবে কাজ করেছিল। বাবা, এভাবে তো ভাবিনি কখনো। আসলে ওই ধাক্কাটা না খেলে তিনি হয়তো কোনোদিনও সেই অদম্য জেদটা নিজের ভেতর থেকে বের করে আনতে পারতেন না, যেই জেদ তাকে পরবর্তী দশকের সবচেয়ে বড় সুপারস্টারে পরিণত করেছিল। এর পরের ইতিহাসটা তো সত্যি রূপকথার মতো। তিনি যেন বাংলার কমার্শিয়াল সিনেমার সমীকরণটাই বদলে দিলেন। হ্যাঁ, একটার পর একটা হিট। পাগলু, চ্যালেঞ্জ, পরাণ যায় জুলিয়ারে, খোকাবাবু, রোমিও, খোকাবাবু 420 একের পর এক ব্লকবাস্টার। পুরো বক্স অফিস তার হাতের মুঠোয় চলে এসেছিল তখন। একদম। তার হাঁটার স্টাইল, তার পোশাক, তার ওই মাধ্যাকর্ষণ অমান্য করা অ্যাকশন আর দুর্দান্ত এনার্জেটিক নাচ, সব মিলিয়ে তিনি আক্ষরিক অর্থে একটা প্রজন্মের ক্রেজ হয়ে উঠলেন। হ্যাঁ, তরুণ প্রজন্মের কাছে তিনি ছিলেন রীতিমতো একটা আইকন। কিন্তু ঠিক এইখানে আমার একটা বিশাল আপত্তি বা খটকা আছে। হ্যাঁ, আপত্তি কেন? কারণ ব্যবসার দৃষ্টিকোণ থেকে দেখলে এই সময় তিনি ছিলেন টলিউডের সবচেয়ে দামি, সবচেয়ে সফল এবং সবচেয়ে বিক্রিত একটা প্রোডাক্ট। হ্যাঁ, তা তো বটেই। তার নামে সিনেমা হলে শুধু টিকিট বিক্রি হতো না, রীতিমতো উৎসব হতো। তো যখন একটা ফর্মুলা এত চমৎকারভাবে কাজ করছে আর সেটা থেকে কোটি কোটি টাকার রেভিনিউ জেনারেট হচ্ছে, তখন কেউ কেন সেই ফর্মুলাটা ভাঙতে যাবে? এই তো একদম। তিনি চাইলেই তো সারা জীবন শুধু ওই অ্যাকশন আর নাচ গান করেই পার করে দিতে পারতেন। কিন্তু আমরা দেখলাম তিনি হঠাৎ করে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস অবলম্বনে তৈরি চাঁদের পাহাড় সিনেমায় শঙ্কর চরিত্র অভিনয় করার সিদ্ধান্ত নিলেন। হ্যাঁ, যেটা ছিল একটা বিশাল বড় চমক। যেখানে কোনো গ্ল্যামার নেই, কোনো হিরোইন নেই, কেবল আফ্রিকার জঙ্গলে টিকে থাকার লড়াই। আর সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো, এরপর তিনি নিজেই প্রডিউসার হয়ে গেলেন। হ্যাঁ, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স নামে একটা প্রযোজনা সংস্থা খুলে বসলেন। একজন সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া হিরো কেন প্রযোজক হয়ে কবির, গোলন্দাজ, টনিক বা প্রধানের মতো কমার্শিয়াল ফর্মুলার বাইরের সিনেমা তৈরি করে আর্থিক ঝুঁকি নিতে যাবে? আপনার এই প্রশ্নটা খুবই লজিক্যাল। এটা তো রীতিমতো ফিনান্সিয়াল সুইসাইড বা আত্মঘাতী সিদ্ধান্ত মনে হয়। হ্যাঁ, আপনার এই ফাইন্যান্সিয়াল সুইসাইডের যুক্তিটা খুবই প্রাসঙ্গিক, কিন্তু তিনি ঠিক এই জায়গাটাতেই একজন সাধারণ অভিনেতার চেয়ে নিজেকে আলাদা প্রমাণ করেছেন। আচ্ছা, কিভাবে? দেখুন, যে কোনো এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে একটা অলিখিত নিয়ম আছে, যাকে আমরা বলতে পারি সুপারস্টার লাইফ সাইকেল বা সুপারস্টারদের জীবনচক্র। ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন। মানে হলো, দর্শকরা প্রথম একটা নতুন জিনিস খুব পছন্দ করে, তারপর সেটা নিয়ে উন্মাদনায় ভোগে, কিন্তু একটা সময় পর যখন তারা একই জিনিস বারবার দেখতে থাকে, তখন তাদের বোরিং লাগতে শুরু করে। হ্যাঁ, তাদের মধ্যে একটা ক্লান্তি বা অডিয়েন্স ফ্যাটিক চলে আসে। বাংলার কমার্শিয়াল সিনেমার ওই মাসালা ফর্মুলাটাও একটা স্যাচুরেশন পয়েন্ট বা চূড়ান্ত সম্পৃক্ততার দিকে এগোচ্ছিল। আচ্ছা, মানে ক্রেজটা হয়তো কমে যেত এক সময়। ঠিক। তিনি তার ওই ইঞ্জিনিয়ারিংয়ের লজিক্যাল ব্রেইন দিয়ে হয়তো আগেই বুঝতে পেরেছিলেন যে শুধু গ্ল্যামার আর ফর্মুলা দিয়ে আর বেশি দিন রাজত্ব করা যাবে না। মানে বাজার পড়ে যাওয়ার আগেই তিনি নিজের শেয়ার বিক্রি করে নতুন বাজারে বিনিয়োগ করছিলেন। একদম সঠিক অ্যানালজি। চাঁদের পাহাড়ের মতো সিনেমায় শঙ্করের মতো ভীষণ রুক্ষ, কঠিন আর শারীরিক ও মানসিক কসরত দাবি করা একটা চরিত্র করার সিদ্ধান্ত নেওয়াটা প্রমাণ করে যে তিনি শুধু কমার্শিয়াল প্রোডাক্ট নন। ঠিক তাই। তিনি নিজের ভেতরের অভিনেতাকে চ্যালেঞ্জ করতে চেয়েছিলেন। তিনি প্রমাণ করতে চেয়েছিলেন যে তিনি একজন শিল্পী। আর এই যে প্রযোজক হওয়ার সিদ্ধান্তটা, এটা ছিল আরও বেশি স্ট্র্যাটেজিক।
কিন্তু প্রযোজক হয়ে লাভটা কি হলো? শুধু শুধু নিজের ঘাড়ে সিনেমার ব্যবসার পুরো ঝুঁকিটা নেওয়া কেন? কারণ তিনি যখন বুঝতে পারলেন যে ইন্ডাস্ট্রির কন্টেন্টগুলোর একটা মানোন্নয়ন দরকার, তখন তিনি অন্যের দিকে তাকিয়ে না থেকে নিজেই দায়িত্বটা কাঁধে তুলে নিলেন। আচ্ছা, নিজের হাতে কন্ট্রোলটা নিলেন। হ্যাঁ, টর্নেড বা গোলন্দাজের মতো সিনেমা বানানোর পেছনে তার লক্ষ্যটা শুধু বক্স অফিস ছিল না। তিনি এমন সিনেমা তৈরি করার ঝুঁকি নিচ্ছিলেন যা পুরো পরিবার একসাথে বসে দেখতে পারে। হ্যাঁ, যে সিনেমাগুলোতে একটা সুস্থ সামাজিক বার্তা থাকে, আবার বিনোদনও থাকে। একদম। একজন সফল প্রোডাক্ট থেকে নিজেই একটা ফ্যাক্টরি বা ইকোসিস্টেমের নিয়ন্ত্রক হয়ে ওঠা এটা প্রমাণ করে যে তিনি কেবল নিজের কেরিয়ারের স্থায়িত্ব নিয়ে ভাবছিলেন না, বরং পুরো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ নিয়ে ভাবছিলেন। ঠিক তাই। এটা সত্যি একটা ব্রিলিয়েন্ট মুভ। নিজেকে কেবল ক্যামেরার সামনের গণ্ডিতে আটকে না রেখে পুরো এন্টারটেনমেন্ট ল্যান্ডস্কেপটা ডিরেকশন সেট করে দেওয়া। হ্যাঁ, তিনি কমার্শিয়াল সিনেমার নিয়ম তো ভাঙলেনই, এরপর প্রডিউসার হিসেবে প্যারালেল বা সুস্থধারার সিনেমার সংজ্ঞাও নতুন করে লিখলেন। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। আমাদের তথ্যসূত্র দেখাচ্ছে শুধু ফিকশন বা স্ক্রিপ্টেড জগতেই তার এই পরীক্ষা নিরীক্ষা সীমাবদ্ধ ছিল না। না, এরপর তো তিনি আরও বড় ময়দানে নামলেন। হ্যাঁ, 2014 সালে তিনি এমন একটা ময়দানে পা রাখলেন যেখানকার কোনো স্ক্রিপ্ট আগে থেকে লেখা থাকে না, রাজনীতির ময়দান। এটা তার জীবনের সবচেয়ে আনপ্রেডিক্টেবল বা ধারণার অতীত একটা অধ্যায়। আমরা সোর্সে দেখতে পাচ্ছি 2014 সালে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে দাঁড়ান। 2014, এরপর 2019 এবং তারপর 2024 পরপর 3 বার তিনি ওই একই কেন্দ্র থেকে সংসদ সদস্য বা এমপি নির্বাচিত হন। তিনবার? এটা কিন্তু চারটেখানি কথা নয়। একদমই না। দেখুন, একজন সুপারস্টারের বিশাল ফ্যানবেস থাকে, সেই ফেস ভ্যালু বা জনপ্রিয়তাকে পুঁজি করে হয়তো আবেগের বশে মানুষ একবার কাউকে ভোট দিয়ে জিতিয়ে দিতে পারে। হ্যাঁ, প্রথমবার জেতাটা হয়তো স্টারডোমের কারণে হতে পারে। কিন্তু স্টারডোমের তো একটা মেয়াদ থাকে। সেই গ্ল্যামারের রেশ কেটে যাওয়ার পরও পরপর 3 বার জয়লাভ করা, এটা তো রাজনীতির সাধারণ মাধ্যাকর্ষণ সূত্রকে রীতিমতো অস্বীকার করার মতো ব্যাপার। তা তো বটেই। মানে সিনেমার পর্দায় ভিলেনকে হারানো একটা লার্জার দ্যান লাইফ হিরো ইমেজ, আর বাস্তবের কর্দমাক্ত মাটিতে দাঁড়িয়ে মানুষের জনপ্রতিনিধি হওয়া, এই দুয়ের মধ্যে যে বিশাল ফারাক, সেটা তিনি কিভাবে মেটালেন? এই প্রশ্নের উত্তরটা কিন্তু তার একেবারে প্রথম জীবনের সেই অভিজ্ঞতার মধ্যেই লুকিয়ে আছে। ওই যে মুম্বাইয়ের দিনগুলোর কথা বলছেন? হ্যাঁ, আমরা আলোচনা শুরুতেই বলেছিলাম না, বাবার ক্যাটারিং ব্যবসার কারণে তিনি তৃণমূল স্তরের মানুষের সাথে মিশতে শিখেছিলেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক। রাজনীতিতে এই মাটির কাছাকাছি থাকার ব্যাপারটা সবচেয়ে বড় ম্যাজিকের মতো কাজ করে। বুঝতে পারছি। ফিল্ম ইন্ডাস্ট্রিতেও তিনি তার অদ্ভুত বিনয়ী স্বভাবের জন্য পরিচিত। তিনি যে এত বড় সুপারস্টার, সেই অহংকারটা তার আচরণে কখনোই সেভাবে প্রকাশ পায়নি। কিন্তু শুধু বিনয়ী হলেই তো নির্বাচনে জেতা যায় না, তাই না? মানুষ তো কাজের প্রমাণ চায়। অবশ্যই। আর সেই কাজের সবচেয়ে বড় প্রমাণটা মানুষ পেয়েছিল একটা চূড়ান্ত সংকটের সময়। কোন সময়টার কথা বলছেন? কোভিড মহামারীর কথা মনে আছে নিশ্চয়ই? বাবা, হ্যাঁ, পুরো পৃথিবী যখন স্থবির হয়ে গিয়েছিল। ঠিক সেই সময়টায় যখন চারপাশে শুধুই আতঙ্ক, মানুষ নিজের ঘর থেকে বেরোতে ভয় পাচ্ছে। তখন তিনি কি করেছিলেন? আমাদের সোর্স খুব স্পষ্টভাবে জানাচ্ছে যে তখন তিনি কিন্তু কোনো বিলাসবহুল এসি ঘরে বসে সোশ্যাল মিডিয়ায় শুধু বার্তা দেননি। আচ্ছা। তিনি সরাসরি রাস্তায় নেমে এসেছিলেন সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তার এই মানবিক কাজগুলো কেবল একজন জনপ্রতিনিধি হিসেবে নয়, একজন মানুষ হিসেবেও প্রচুর প্রশংসা কুড়িয়েছিল। এটা তো অবশ্যই প্রশংসার দাবি রাখে। একদম। সাধারণ মানুষ যখন বিপদে পড়ে তখন তারা পর্দার কোনো ভগবানকে খুঁজে না, তারা এমন কাউকে খুঁজে যে তাদের ভাষায় কথা বলবে, তাদের কষ্টটা অনুভব করতে পারবে। মানে তিনি মানুষের মন থেকে ওই এসি ঘরে বসে থাকা সেলিব্রিটি ট্যাগটা পুরোপুরি মুছে ফেলতে পেরেছিলেন। একেবারে। মানুষের বিপদেই সরাসরি সম্পৃক্ত হওয়াই তাকে একজন গ্ল্যামারাস স্টার থেকে ঘরের ছেলে বা জনতার আপনজনে পরিণত করেছিল। তাই তো দেখছি। এই পরপর 3 বার জয়লাভ করাটা প্রমাণ করে যে তার কেন্দ্র এলাকার মানুষ কেবল পর্দায় দেখা তার হিরোইজমের উপর নয়, বাস্তবের মাটিতে তার উপস্থিতির উপর ভরসা করেছে। ঠিক, তার কাজের উপর গভীর আস্থা স্থাপন করেছে। অসাধারণ একটা বিশ্লেষণ। আমরা যদি আজকের এই পুরো জার্নিটার দিকে একবার ফিরে তাকাই, তাহলে যেন একটা থ্রিলার সিনেমার প্লট চোখের সামনে ভেসে ওঠে। সত্যিই তাই। মেদিনীপুরের মহিষদা গ্রামের একটা সাধারণ ছেলে, যার শৈশব কাটছে মুম্বাইয়ের ক্যাটারিং ব্যবসার হাড়ভাঙ্গা খাটুনির পরিবেশে। সেখান থেকে সেই যাচ্ছে পুনেতে, ডুব দিচ্ছে কম্পিউটার সায়েন্সের লজিক্যাল দুনিয়ায়। তারপর একদিন সেই নিরাপদ খোলস ছেড়ে ঝাঁপ দিচ্ছে টলিউডের এক চরম অনিশ্চিত সমুদ্রে। প্রথম সিনেমাতেই সুপার ফ্লপ হওয়ার ধাক্কা সামলে নিজের স্ট্র্যাটেজি পরিবর্তন করে হয়ে উঠছে ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় কমার্শিয়াল আইকন। হ্যাঁ, তারপর আবার একটা ইউটার্ন, সাফল্যের চূড়ান্ত শিখরে বসেও নিজেকে ভেঙে নতুন করে গড়ছে, চাঁদের পাহাড়ে অভিনয় করছে, প্রযোজক হয়ে ইন্ডাস্ট্রির হাল ধরছে। আর সব শেষে রাজনীতির ময়দানে নেমে বাস্তবের রুক্ষ মাটিতে দাঁড়িয়ে টানা 3 বার জনপ্রতিনিধি নির্বাচিত হচ্ছে। এই জার্নিটা সত্যিই অবিশ্বাস্য। যারা এই আলোচনাটা শুনছেন তাদের জন্য এটা একটা বিশাল বড় লেসন। হ্যাঁ, এই গল্পটা আমাদের একটা খুব মূল্যবান শিক্ষা দেয়। জীবনে কখনো কোনো একটা নির্দিষ্ট জায়গায় নিজেকে আটকে রাখতে নেই। ঠিক।
যখনই মনে হবে চারপাশে সবকিছু খুব আরামদায়ক হয়ে গেছে, খুব সেফ মনে হচ্ছে, তখনই বুঝতে হবে নতুন কোনো চ্যালেঞ্জ নেওয়ার সময় এসে গেছে। একদম খাঁটি কথা। আজকের এই গল্পটা শুধু একজন মেগাস্টারের জীবনই নয়, এটা হলো নিজের কমফোর্ট জোনকে বারবার চ্যালেঞ্জ করার এবং সময়ের সাথে সাথে নিজের প্রাসঙ্গিকতা টিকিয়ে রাখার একটা প্র্যাকটিক্যাল গাইডবুক। তো আমরা আমাদের আলোচনার একদম শেষ প্রান্তে চলে এসেছি। আর শেষ করার আগে আজকের এই পুরো আলোচনা থেকে আমার মাথায় একটা অদ্ভুত চিন্তার উদ্রেক হচ্ছে। তাই নাকি? কি রকম চিন্তা? একবার গভীরভাবে ভেবে দেখুন তো, একজন মানুষের মস্তিষ্কে যখন 3টে সম্পূর্ণ ভিন্ন জগতের অভিজ্ঞতা একসাথে কাজ করে, তখন ঠিক কি ঘটে? 3টে ভিন্ন জগৎ মানে তার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড তাকে দিচ্ছে নিখুঁত লজিক আর সিস্টেম অ্যানালিসিস করার ক্ষমতা। হ্যাঁ। তার অভিনয়ের অভিজ্ঞতা তাকে দিচ্ছে মানুষের গভীরতম আবেগ আর ইমোশন নিয়ে খেলার দক্ষতা। ঠিক। আর তার রাজনৈতিক জীবন তাকে দিচ্ছে একেবারে সাধারণ মানুষের পালস বা নারীর স্পন্দন বোঝার বাস্তব জ্ঞান। বাবা, দারুণ একটা পয়েন্ট তুলতেন তো। লজিক, আবেগ আর মানুষের পালস, এই 3টে জিনিস যখন কোনো একজন মানুষের ভেতরে একেবারে মিলেমিশে একাকার হয়ে যায়, তখন সেই মানুষটার পক্ষে সমাজ বা শিল্পের কতটা গভীরে প্রভাব ফেলা সম্ভব। সত্যি তো, একটা নির্দিষ্ট সেট করা অ্যালগোরিদম থেকে বেরিয়ে এসে সম্পূর্ণ অচেনা আনস্ক্রিপ্টেড একটা ক্যানভাসে ছবি আঁকা। সিনেমার ওই স্ক্রিপ্টেড হিরোইজম আর বাস্তব জীবনের আনস্ক্রিপ্টেড লিডারশিপের মাঝখানে যে একটা অদৃশ্য দেয়াল থাকে, সেটা কি এভাবেই মানুষের নিজের অদম্য ইচ্ছা আর বারবার নিজেকে ভেঙে গড়ার মাধ্যমে চিরকালের মতো মুছে যায়? ঠিক। দারুণ প্রশ্নটা আজ থাকলো সবার জন্য নিজেদের মতো করে ভেবে দেখার জন্য। আজ তাহলে এখানেই শেষ করছি। নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো গভীরে আমরা আবারও ডুব দেব। ততক্ষণ পর্যন্ত নিজের গণ্ডিটা ভাঙার চেষ্টা চালিয়ে যান।